শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজ শুনবেন একটি ভুতুড়ে রহস্য গল্প, শাপদ। রচনা হেমদ্দের কিশোর দাশগুপ্ত। বান্ধবগড় রিজার্ভ ফরেস্টের প্রবেশ তোরণের পাশে পারমিট কাউন্টারে বসে যে লোকটি ছিল, তিনি মন্মথবাবুকে বললেন, সরি স্যার, জঙ্গল সফরের সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে, একটি সিটও খালি নেই। আগামী এক সপ্তাহ পর্যন্ত সমস্ত সিট অনলাইনে বুকিং হয়ে গেছে। মন্মথবাবু কাউন্টারে এক পাশে সরে গিয়ে ভাবতে লাগলেন এবার কি করা যায়। তিনি ঠিক করলেন খাজুরাহোতেই ফিরে যাবেন। খাজুরাহো দেখা শেষ করেই বান্ধবগড় এসেছিলেন জঙ্গল সাফারিতে গিয়ে বাঘ দেখবেন বলে। ভাগ্য বিরূপ। এখন বরং খাজুরাহো ফিরে যাওয়া যাক। ওখানে গিয়ে ওরছা, ঝাঁসি, পান্না টাইগার রিজার্ভ ফরেস্ট বা জব্বলপুরটাও ঘুরে দেখা যেতে পারে। এখান থেকে বাসে খাজুরাহো পৌঁছতে ঘন্টা 2 সময় লাগবে। বাস ধরার জন্য তিনি চললেন বাস রাস্তার দিকে। সঙ্গে লাগেজ বলতে একটিমাত্র রুকস্যাক ব্যাগ আর গলায় ঝোলানো টেলিলেন্সের ক্যামেরা। মন্মথবাবু সাধারণত একাই স্বাধীনভাবে ঘুরে বেড়ান। বাস রাস্তায় এসে একটা গাছতলায় বসলেন। কখন বাস আসবে তার তো ঠিক নেই। আপ টুরিস্ট হ্যায়? হঠাৎ কেউ একজন প্রশ্ন করল। দেখলেন এক মাঝবয়সী শক্তপোক্ত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। পরনে চামড়ার জ্যাকেট, জিন্স, পায়ে দামি কোম্পানির জুতো। তবে জ্যাকেটের বাইরে কোনো হাত নেই, সম্ভবত হাত দুটি কোনোই থেকেই নেই। লোকটা মন্মথবাবুর গলায় ওই ঝোলানো ক্যামেরার দিকে জুলজুল করে দেখছিল। মন্মথবাবু জবাব দিলেন, হ্যাঁ, টুরিস্ট। কোথা থেকে আসছেন? কলকাতা। একা বেড়াতে এসেছিলেন? হ্যাঁ, একাই আমি। আপনি কি টুরিস্ট নাকি? না, আমি টুরিস্ট নই, তবে এখানকার বাসিন্দা। খাজুরাহের কাছে বসিঠান বলে একটা জায়গা আছে, সেখানে আমার বাড়ি। নানা রকম ব্যবসা আছে, টিম্বারের ব্যবসাও আছে। সেই কাজে এখানকার ফরেস্টে এসেছিলাম। হ্যাঁ জানি, ওই নামে একটা জায়গা আছে বটে। বাসের লোকেরা হাঁক দিয়ে দিচ্ছিল। বাঘ দেখতে পেলেন? ওয়াইল্ড লাইফের কটা ছবি তুললেন? আর ছবি তোলা, জঙ্গলেই তো ঢুকতে পারলাম না। সত্যি দুঃখের ব্যাপার। এখানে সারা রাজ্য থেকে লোক আসে, কানহা, বান্ধবগড়, পান্নার। তবে আপনার যদি ইচ্ছে থাকে তবে অল্প খরচে আপনাকে জঙ্গল দেখার ব্যবস্থা করে দিতে পারি আমি। তবে সেটা কিন্তু জিপ সাফারি নয়, ট্রেন সাফারি। ট্রেন সাফারি? অবাক হলেন মন্মথবাবু। লোকটা বলল, হ্যাঁ, ট্রেন সাফারি। এখান থেকে মাইল 15 দূরে একটি রেল স্টেশন আছে। সাতনার দিক থেকে রাত 8টা নাগাদ একটা ট্রেন এই স্টেশনে এসে থামে। মাঝরাতে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 100 মাইল অতিক্রম করে ভোরের দিকে গাড়িটা ওরছা পৌঁছায়। বন্য জীবজন্তুরা রাতে রেল লাইন পারাপার করে বলে ওই রাস্তাটা ট্রেন খুব ধীরে ধীরে চলে। চাঁদনি রাতে বহু বন্যজন্তু দেখা যায় এই ট্রেন থেকে। নানা ধরনের হরিণ তো দেখা যায়, কপাল ভালো থাকলে বাঘও দেখা যেতে পারে। আমি তো 3বার বাঘ দেখেছি, আজও চাঁদনি রাত। লোকটার কথা শুনে মন্মথবাবু বেশ উৎসাহ পেলেন। বাহ, তাহলে তো বেশ ভালো হলো, জঙ্গল দেখাও হবে, ওরছাও দেখা যাবে। কিন্তু রাতের ট্রেনে রিজার্ভেশন পাবো কি? লোকটা বলল, ট্রেনটা জব্বলপুর থেকে আসছে, সাতনাতে একেবারেই ফাঁকা হয়ে যায়, পেয়ে যাবেন রিজার্ভেশন। এতগুলো কথার পর লোকটা বলল, আমার নাম ছগন সিং। এই সময় বাসের হর্ন শোনা গেল। দুজনেই বাসে উঠে পড়ল। জনপ্রতি ভাড়া 10 টাকা। ছগন সিং ভাড়াটা দিলেন। মন্মথবাবু বললেন, কিন্তু কিছু যদি মনে না করেন তবে বলবেন, আপনার হাত দুটোর কী হলো?
না না, মনে করবো কেন? মনে করার কিচ্ছু নেই। আমার তো টিম্বারের ব্যবসা। অসাবধানবশত ওই করাত কলে হাত দুটো খুইয়ে ফেলেছি। ঘণ্টা দুয়েক বাদে বাস স্টেশনে পৌঁছালো। হাতে গোনা কয়েকজন মাত্র লোক রয়েছে প্ল্যাটফর্মে। সত্যি রিজার্ভেশন টিকিটও পাওয়া গেল। দুর্জন সিং বলল, আপনার টিকিট তো 8 নম্বর বগিতে, আমারটা 4 নম্বর। তবে চিন্তার কিছু নেই, রাত 12টার পর ভেস্টিবিউল দিয়ে আমি আপনার এখানে চলে আসবো। চাঁদের আলোতে আপনাকে বন্যপ্রাণী দেখাবো। ছগন সিং মন্মথবাবুকে পাশের একটা ওয়েটিং রুমে নিয়ে গেলেন। ট্রেন আসতে তো ঘন্টা তিনেক দেরি আছে। চাইলে আপনি এই বেঞ্চে শুয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিতে পারেন। ততক্ষণে আমি কাছাকাছি ফরেস্ট অফিস থেকে একটু ঘুরে আসছি। আমি সময় মতো চলে আসবো, চিন্তা করবেন না। ছগন সিং বেরিয়ে গেলেন। মন্মথ বাইরে এসে একটু পায়চারি করতে শুরু করলেন। অন্ধকার নামার সাথে সাথে প্রবল ঠান্ডাও পড়তে শুরু করলো। ফিরে আসলেন ওয়েটিং রুমে, বেঞ্চে শুয়ে পড়লেন। একটু ঘুমিয়েও পড়েছিলেন। 7টা নাগাদ একটা শব্দে ঘুম ভেঙে গেল। কাচের দরজা ঠেলে একটা লোক ভেতরে প্রবেশ করল। লোকটার পরনে ধুতি পাঞ্জাবির উপর একটা কালো কোট, তার উপর একটা কালো চাদর মাথা পর্যন্ত জড়ানো, ফলে তার মুখটা প্রায় দেখাই যাচ্ছিল না। লোকটা ধীরে পায়ে এগিয়ে এসে মন্মথবাবুর উল্টো দিকে একটু তফাতে একটা টেবিলে বসল। হঠাৎ লোকটা হিন্দিতে মন্মথবাবুকে প্রশ্ন করল, আপনি ট্যুরিস্ট? রাতের ট্রেন ধরবেন? আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমি রাতের ট্রেন ধরব। আমি কলকাতা থেকে আসছি। বান্ধবগড় এসেছিলাম বাঘ দেখব বলে, কিন্তু দুর্ভাগ্য, জঙ্গল সাফারির টিকিটই পেলাম না। এখানে একজন বলল চাঁদনি রাতে এই ট্রেনে চাপলে নাকি ওয়াইল্ড লাইফ দেখা যায়। তাহলে আপনি একাই বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমি একাই ঘুরে বেড়াই। বিয়ে করিনি তো, একলা মানুষ। আপনার ক্যামেরাটা খুব দামি, তাই না? হ্যাঁ, দামিই বটে। কত দাম? বললাম তো দামি। মন্মথবাবু একটু বিরক্ত। ছগন সিং নামের একটা স্থানীয় লোকের সাথে আমি এখানে এসেছি, তার সাথেই ট্রেনে চাপব। উনি একটু বাইরে গেছেন, এই এলেন বলে। এরপর লোকটা কোনো কথা না বলে দরজা ঠেলে বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ছগন সিং ফিরে এলো, সাথে 2টি খাবারের ঠোঙা। খেয়ে নিন, অনেকটা রাস্তা যেতে হবে। এখানে কোনো অসুবিধা হয়নি তো? না না, হয়নি, তবে একটা উটকো লোক এসেছিল, অবশ্য চলে গেছে। মন্মথবাবুর কথা শুনে ছগন সিং মৃদু হাসল। ঠিক 8টাতেই ট্রেন স্টেশনে ঢুকলো। দুজনে যে যার বগিতে উঠে গেল। ব্যাগ নামিয়ে রেখে মন্মথবাবু নিজের আসনে চাদর মুড়ি দিয়ে বসলেন। ট্রেন চলতে শুরু করেছে। জানলার পাশে বসে চন্দ্রালোকিত প্রান্তরের দিকে চেয়ে রইলেন মন্মথবাবু। ঘণ্টা 3 পর ট্রেনটা জঙ্গলের মধ্যে প্রবেশ করল। হঠাৎই দূরে জঙ্গলের মাঝখানে চাঁদের আলোতে ঘাস জমিতে দেখতে পেলেন অনেকগুলো হরিণ ঘুরে বেড়াচ্ছে। তিনি ব্যাগ থেকে ক্যামেরা বের করতে গেলেন। এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনে সামনের বাংকারের দিকে চেয়ে দেখলেন একটা লোক সেখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। কিন্তু লোকটা কখন এলো? যখন তিনি তার সিটে এসেছিলেন তখন তো ওখানে বাংকারে কেউ ছিল না। তবে এই লোকটি কখন এলো? ট্রেন চলতে 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 মাঝে মাঝেই মন্থর হয়ে যাচ্ছে, আবার চলছে। ঠিক 12টায় ছগন সিং এলেন। ছগনকে দেখে মন্মথবাবু উৎসুক হয়ে বললেন, জানেন, ইতিমধ্যে আমি হরিণ দেখতে পেয়েছি। ছগন সিং বলল, আরে হরিণ তো সবাই দেখতে পায়, আমি আপনাকে আজ বাঘ দেখাবো। চলুন একবার। কোথায় যাব? দরজার সামনে। দরজার হাতল ধরে দাঁড়ালে বাইরেটা স্পষ্ট দেখা যায়। ট্রেন ধীরে গতিতে চলছে, কোনো ভয় নেই, তবে ওই অবস্থাতে ছবি তোলা যাবে না, এইটিই যে অসুবিধা। ছগন সিংয়ের কথা শুনে মন্মথবাবু তখন ক্যামেরাটা ব্যাগে ভরে রাখলেন। ঠিক সেই সময় তিনি লক্ষ্য করলেন বাঙ্কের উপর লোকটা নেই।
তাহলে কি দিদি ভুল দেখেছেন? তা তো হতে পারে না। তাহলে লোকটা গেল কোথায়? যাই হোক, ছগন সিং এর মধ্যে তাকে দরজার দিকে এগিয়ে নিয়ে গেলেন। দুপাশের দরজাই খোলা। দরজার সামনে সরু প্যাসেজে আলো নেই, তবে খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে জায়গাটা ভরে আছে। দরজার সামনে হাতল ধরে দাঁড়ালেন মন্মথবাবু। সত্যি অনেকটা দুস্পষ্ট দেখা যাচ্ছে। ছগন সিং মন্মথবাবুর পেছনে দাঁড়িয়ে বললেন, আরেকটু ঝুঁকে দাঁড়ান, তাহলে আরও ভালো দেখতে পাবেন। যদিও ট্রেনটা ধীরে চলছিল, তবু মন্মথবাবু একটু ইতস্তত করলেন। ছগন সিং বলল, আরে ভয় পাবেন না, আপনি তো হাতল ধরেই আছেন, আর আমার তো আর দুটো হাত নেই যে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবো। মন্মথবাবু লজ্জিত হয়ে বললেন, আরে না না, ছি ছি, অমন কিছু আমি ভাবছি না। এই বলে তিনি আরেকটু ঝুঁকে মাথাটা সামনের দিকে বের করলেন এবং সেই সময় তিনি বারশিঙ্গা হরিণ দেখতে পেলেন। ছগন সিং বলল, ওই যে দেখুন, দুটো গাছের তলায় কোনো প্রাণীর চোখ জ্বলছে। এই কথাগুলো মন্মথবাবু শুনে আরও একটু শরীরটা সামনের দিকে ঝোঁকাতে চাইলেন। ঠিক তক্ষুনি তার মনে হলো কে যেন তার কোমর ধরে তাকে ভেতর দিকে টেনে নিয়ে গেল। মন্মথবাবু ভাবলেন, আরে ছগন সিংয়ের তো দুটো হাতই নেই, তবে কে টানলো আমাকে? গাছের তলায় প্রাণীটাকে দেখতেই পেলাম না। আরেকটু সময় পর ছগন সিং বলল, সামনে একটা নালা আছে, ওর পাড়টা খেয়াল রাখবেন, ভালো করে দেখবেন। আমি প্রথমবার ওখানেই কিন্তু বাঘ দেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই নালাটা দেখা গেল, জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। চাঁদের আলোয় চিকচিক করছে তার জল। হঠাৎ ছগন সিং উত্তেজিতভাবে বললেন, নালার পাশে সাদা পাথরটার গায়ে একটা প্রাণী দাঁড়িয়ে আছে, বাঘ হতে পারে, দেখুন দেখুন। মন্মথবাবু বললেন, কই কই? ওই তো নালার পাশে, সাদা পাথরটার পাশে। মন্মথবাবু পাথরটা না দেখতে পেল আরও বাইরের দিকে ঝুঁকতে গেলেন। এবারও কেউ যেন আগের মতোই তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। মন্মথবাবু পেছন ফিরে দেখলেন ছগন সিংয়ের চোখেও কিছুটা বিস্ময়। ছগন বলল, যখনই কিছু আপনাকে দেখাতে যাচ্ছি তখনই আপনি বাইরে না ঝুঁকে ভেতরে চলে আসছেন কেন? বাতাসের ঝাপটে? না না, মনে হলো কেউ যেন আমাকে ভেতরের দিকে টেনে নিচ্ছে। কে আর টান দেবে বলুন তো? আমি ছাড়া তো ওখানে কেউ নেই। ঠিক আছে, চলুন উল্টো দিকের দরজায় যাই। মন্মথবাবু উল্টো দিকের দরজার দিকে ছগনের সাথে গেলেন। এমন সময় হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল, বাঘ দেখলেন? ভেস্টিবুলের গলির মুখে একটা লোক দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু পোশাক দেখে মন্মথবাবুর মনে পড়ে গেল, এ তো সেই ওয়েটিং রুমের লোকটা। লোকটা ছগন সিংয়ের উদ্দেশ্যে বলল, তুমি আমাকে বাঘ দেখাবে বলে এখানে নিয়ে এসেছিলে, আজকে আমাকে বাঘ দেখাবে না? ছগন সিং ঠিক পাল্টা প্রশ্ন করল, আপনি কে? কোথা থেকে এলেন? আরে তুমি তো একদিন আমাকে এখানে বাঘ দেখাবে বলে নিয়ে এসেছিলে, এই ট্রেনে করেই। ছগন সিং বলল, কিন্তু আপনাকে তো আমি চিনি না। এবার লোকটা গায়ের চাদরটা খুশিয়ে ফেলল। চাঁদের আলোয় দেখলাম আমার আর ছগনের মাঝে দাঁড়িয়ে একটা মাঝবয়সী লোক। লোকটির দৃষ্টি ছগনের দিকে নিবদ্ধ। এবার নিশ্চয়ই চিনতে পারছেন আমাকে। সেবার তো বাঘ দেখা হলো না, তবে এবার আমি তোমাকে বাঘ দেখাবো। আমি জানি কোথায় বাঘ আছে। এবার ছগন সিং এর চোয়াল হাঁ হয়ে গেল। বিস্ফারিত চোখে সে তাকিয়ে আছে লোকটার দিকে। এবার লোকটা ছগন সিংয়ের দিকে একটু একটু করে পা বাড়ালো, সম্ভবত দরজার থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু লোকটা তার কাছে পৌঁছবার আগেই ছগন সিং খোলা দরজা দিয়ে বাইরে ঝাঁপ দিল। কিসের সঙ্গে বাইরে ছগনের দেহটা যেন জোর ধাক্কা খেল। একটা আর্তচিৎকার শোনা গেল। ব্যাস, হতভম্ব মন্মথবাবু লোকটার দিকে তাকিয়ে বললেন, কি হলো এটা? লোকটা স্পষ্ট বাংলায় বলল, খুব বেঁচে গেছেন মশাই। ভাগ্যিস ওয়েটিং রুমে আমাদের দেখা হয়েছিল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। মন্মথবাবু বললেন, মাস ছয়েক আগে আমাকেও এই হাতকাটা লোকটা বান্ধবকোট থেকে এখানে বাঘ দেখাতে এনেছিলেন। আমি আপনাকে পেছন থেকে না টানলে আপনার দেহটা এতক্ষণে নির্জন জঙ্গলে পড়ে থাকতো।
আপনার ব্যাগ ক্যামেরা নিয়ে লোকটা চম্পট দিত, আর আপনার কাছে জামা কাপড়ের মধ্যে যা আছে তা হাতিয়ে নিত জঙ্গলে লুকিয়ে থাকা ওর লোকেরা। কি বলছেন আপনি? ছগন সিং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত? ওর হাত দুটো তো কাটা, কীভাবে ধাক্কা দিত সে? তাছাড়া আমি তো হ্যান্ডেল ধরেইছিলাম। ওঠাই তোর কৌশল, যে কারণে নির্ভয়ে ওর কথা শুনে সবাই বাইরের দিকে ঝুঁকত, আর তারপরে ভয়ঙ্কর ঘটনাটা ঘটত। ঝুঁকে পড়া লোকটা বুঝতেই পারত না তার মৃত্যু ঘনিয়ে আসছে। পুলিশও মৃতদেহ দেখে ভাবত নিছক দুর্ঘটনা। আপনি এখানে দাঁড়িয়ে বাইরের দিকে তাকান, আপনাকে ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। মন্মথবাবু বাইরের দিকে তাকালেন। ট্রেন কখনো মন্থর হচ্ছে, কখনো দ্রুত ছুটছে। বাইরে চন্দ্রালোকিত বনভূমি। ট্রেনটা হঠাৎ কয়েকটা ইলেকট্রিক পোস্ট পেরিয়ে গেল। লোকটা বলল, ওই কংক্রিটের খুঁটিগুলো দেখলেন? ওগুলো একদম লাইনের গার্ড হিসে বসানো। মাথাটা একটু বাইরে বের করলেই ওর ধাক্কায় সোজা মৃত্যু। কোন কোন জায়গায় এই খুঁটিগুলো লাইনের একেবারে পাশে বসানো আছে, এই হাত কাটা লোকটা তা খুব ভালোভাবেই জানতো। ঠিক সময়ে লোকটা আপনাকে ঝুঁকতে বলেছিল, ঠিক যেমন আমাকে দেখিয়েছিল। তারপর মন্মথবাবুর কাছে এবার বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল। শিউরে উঠে তিনি বললেন, এবার বুঝলাম ছগন সিং আপনাকে দেখে ভয় পেল কেন। পুলিশে ধরা পড়ার ভয়ে। তাও ভাগ্য ভালো যে আপনি ট্রেন থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন। আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? লোকটা বিষণ্ণ হয়ে বলল, আমিও আপনার মতো এখানে একাই বেড়াতে এসেছিলাম, বান্ধব করে বাঘ দেখব বলে। হাত কাটা শয়তানটার পাল্লায় পড়লাম, এখন এখানেই থাকি। নামধাম জেনে আর কি হবে বলুন? আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। একথা বলে পাশের গলির ভেস্টিবুলের গলি দিয়ে লোকটা হঠাৎই অদৃশ্য হয়ে গেল। হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন্মথবাবু নিজের কূপের দিকে চলে গেলেন। ভোরবেলা ট্রেন ওরছা পৌঁছে গেল।